হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। অনেকদিন পর আবার আসলাম। এখন বাজে ভোর 6:18। আমি এখন আছি বর্তমানে রামপুরা থেকে যাবো গাইবান্ধার উদ্দেশ্যে। চলেন দেরি না করে শুরু করে যাই। আচ্ছা, দূরের যাত্রা, তাই আম্মুকে দিয়ে প্রথম স্টার্টটা করে নিচ্ছি। এখানে দিয়ে চাপ দাও, স্টার্ট দাও। এই হলো বাইকের ফাইনাল লুক। হ্যাঁ আসুক, তা থাকো। হ্যাঁ আচ্ছা থাকো। আসসালামু আলাইকুম। আমি এখন আছি রামপুরাতে। এখন আমি যাচ্ছি কুড়িল ফ্লাইওভারের দিকে। কুড়িল দিয়ে চলে যাবো হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকে গাজীপুর দিয়ে চলে যাবো গাইবান্ধার উদ্দেশ্যে। চলেন রাইডটা এনজয় করি। আল্লাহর নাম দিয়ে শুরু করলাম। কিন্তু আমার নাকের কাছে আসলে লাগতেছে। আমার হেডলাইট হচ্ছে পালসার M160, এটা বলার বাকি। এত সকালে উঠলাম, তারপর তো কি যে পাওয়ার ভাই। আরো একটা গিয়ার লাগতো, কিন্তু যে পাওয়ার লাগবে না সমস্যা। আমি এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে। এই যে আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক। এখন হচ্ছে সকাল 7টা বাজে প্রায়। আমরা এখন যাচ্ছি কুড়িল ফ্লাইওভারের দিকে। একটা মজার বিষয়, একটা মজার কথা হলো ভাই, সরি আমার গলাটা একটু সমস্যা করতেছে, কারণ আমার খুব ঠান্ডা লাগছে। ঢাকায় সাপ্লাইয়ের পানি দিয়ে গোসল করতে করতে ঠান্ডা লেগে গেছে। কালকে একটা মজার বিষয় হলো ভাই, কালকে আমি যেখান থেকে গাড়ি কিনছি ওখানে আমি হেলমেট কিনে নিই। আমার তো হেলমেট বাসায়। এখন আমি কি করি, গাড়িতে তেলও নাই। আমি এবং আমার ওয়াইফ যাচ্ছি তেল নেওয়ার জন্য। এক রাস্তা আমি 3বার ঘুরলাম। আরও একটা মজার কাহিনী শুনেন। তেল অবশেষে নিলাম, অনেক জিজ্ঞাসাবাদ করার পর তেল পাইলাম কচু ক্ষেত। তারপরে ওখান থেকে আবার রওনা দিলাম, দিয়ে মাটি কাটায় আসছি। মাটি কাটায় আসা হয়েছে কি, আমার ওয়াইফ বলতেছে তুমি হেলমেট কেন নাই, তোমাকে তো পুলিশ ধরবে। আল্লাহর কি কাম, পুলিশ আমাকে ধরছে। আমার তো একটা মনে একটা নিশ্চয়তা ছিল যে পুলিশ যতই ধরুক, নতুন বাইক এই মাত্র কিনলাম, একটু তো ছাড় দিবে। আমাকে দাঁড় করালো, আমি দাঁড়াইলাম। তারপর পুলিশ আমাকে বললো যে আপনার তো হেলমেট নাই, লাইসেন্স নাই, কিচ্ছুই নাই। আমি তাকে বললাম, বলে যে না, আপনাকে আমার বড় স্যারের সাথে কথা বললাম। গেলাম, যা দেখি বড় স্যার একটু যুবক টাইপের, তো এরকম 25-27 বছর বয়স হবে। তাকে একটু সব খুলে বললাম যে ভাই এই সমস্যা, কি করি, এইমাত্র কিনলাম, হেলমেট কিনতে যাবো। তা বললো আচ্ছা যান আপনি, সমস্যা নাই, কিন্তু নেক্সট টাইমে যাতে না হয়। আমি বললাম আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। বলে আমি আসছি। আমার বউ কি বলে জানেন, বলে যে তুমি কি টাকা দিছো? আমি বললাম না, কি টাকা দেবো। এই যে এখন আমরা আছি হচ্ছে কুড়িল ফ্লাইওভারের নিচে। সামনে হলো সোজা 300 ফিট। আমরা এখন যাবো হচ্ছে কুড়িল ফ্লাইওভার উঠবো। আয় হায়, ফ্লাইওভার এটা নাকি, ফ্লাইওভার অবস্থাটা দেখছেন? চলেন যাওয়া যাবে, সমস্যা নাই। আমার গাড়িরও পাওয়ার আছে, সমস্যা নাই। ইনশাল্লাহ আবার জায়গা রাখা নাই বাম পাশে। ও ভাই, ফ্লাইওভার আমরা আজকে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এয়ারপোর্ট বিমানবন্দরের দিকে।
এখন যাচ্ছি গাজীপুর চৌরাস্তার দিকে। গাজীপুর যাওয়ার সময় অনেকগুলো ফ্লাইওভার পড়ে, যার কারণে অনেক জ্যাম থেকে বাঁচা যায়। আমি এখন আছি চৌরাস্তা গাজীপুর। আমি একটু ভুলে গাজীপুর চৌরাস্তাটা পার হয়ে গেছিলাম। ফ্লাইওভার মারতে মারতে একটা ফ্লাইওভার বেশি মেরা দিচ্ছিলাম। এই তো গাজীপুর চৌরাস্তা। চলে পাশে আই পার দেওয়া যাবে না। এখন আমি গাজীপুর চৌরাস্তা পার হয়ে চান্দুরার দিকে যাচ্ছি। চান্দুরা হয়ে যাব এখন হচ্ছে টাঙ্গাইলের দিকে। চলেন যাওয়া যাক। টাঙ্গাইলে যাওয়ার সময় এই টুভি রাইডার দেখতে পাচ্ছেন, সে মনে করেন যে আমাকে কাটানোর জন্য যেভাবে গাড়ি চালাচ্ছে ভাই, বিশ্বাস করেন, সে মনে করেন যে 110-15তে হেলমেট ছাড়া যেভাবে আমাকে কাটাচ্ছে, আমিও কাটাচ্ছি তার সাথে একটু মজা নিতে নিতে। মনে করেন যে 15-20 কিলো আমি তার সাথে এভাবেই মজা করতে করতে চলে আসলাম। দেখেন আমি তাকে কাটালাম, এই যে সে আমার পাশে আছে, দেখেন আমার স্পিড দেখেন। দেখেন ও আমাকে আবার কাটাবে, আবার সুযোগ দেবো ওকে। দেখেন আমি ওর সাথে সাথে যাচ্ছি, এই যে আমি ওকে কাটাচ্ছি, ওই আবার আমাকে কাটাবে। এভাবে অনেকক্ষণ তার সাথে এইভাবেই খেললাম, অনেক ভালো লাগলো। সে মনে করেন যে আমাকে ছাড়ছেই না, অনেকক্ষণ তার সাথে এইভাবে চললাম। এই দেখেন আমাকে কি এভাবে কাটালো ভাই। মেন কাহিনী ভাই বলতে, হাইওয়েতে এইভাবে রাইড করা উচিত না, কারণ হেলমেট ছাড়া একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য পস্তাতে হতে পারে। আর ভাই হাইওয়েতে একঘেয়েমি 300 কিলো মনে করেন যে একা একা রাইড করতে ভালো লাগে না। এরকম 2-1 রাইডার পাইলে ভালো লাগে, তাও একটু টানাটানি করতে মন চায়। অনেক কিলো আসলাম, এখন হচ্ছে আমি টাঙ্গাইল পার হয়ে যমুনা সেতুর দিকে যাচ্ছি। এই যমুনা সেতুর আগে এটা, এই জায়গাগুলো অনেক সুন্দর করছে, কিন্তু বাম পাশের রাস্তাটার কাজ এখনো চলতেছে, সেই জন্য ডান পাশে এক রোডে 2 পাশে গাড়ি চলাচল করতেছে। কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ এটাও চালু হয়ে যাবে। আমি এখন যমুনা সেতুর একদম ঠিক সামনে চলে আসছি, কিন্তু বুঝতে পারতেছি না কোন দিক দিয়ে যাবো। এই দিক দিয়ে দেখি, ডান পাশ দিয়ে যাই। ও সরি, এই দিকে তো না, এদিক দিয়ে নাকি রে ভাই? ও ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে, দেখি ওদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। ধরবে না জানি, ধরে তাও বলবো যে কাগজপাতি আছে, নতুন গাড়ি কেমন কিনলাম। চলেন দেখি ওই সামনে ওই ভাইকে জিজ্ঞাসা করে দেখি কি বলে উনি, ওনার কাছ থেকে একটু শুনে নেই কোন দিক দিয়ে যাবো। আগে একবার গেছিলাম কিন্তু মনে নেই। ভাই আসসালামু আলাইকুম। এদিকে যমুনা সেতু কোন দিকে যাবো? বাম পাশ দিয়ে? বাম পাশ দিয়ে ভাই? ভাই ওনার কথা শুনে তো আমার ভয় লাগতেছে, কাগজপাতি চেক করে তাহলে তো আমি কট খেয়ে যাবো। যমুনা সেতু যাবেন না? হ্যাঁ, ওই যে। ও ধন্যবাদ। যারা হাইওয়েতে রাইড করবেন তারা একটু সেফলি ভাবে কাগজপাতি সাথে নিয়ে রাইড করার চেষ্টা করবেন। আমার নতুন গাড়ি তো, তাই আমি এভাবে একটু চুরি চাপারি করে যাচ্ছি। এই তো সামনে যমুনা সেতু টোল প্লাজা। মোটরসাইকেলের 50 টাকা করে নেয়, আর অন্য বাকি সবের আমি জানি না কত করে নেয়। আমি আগে একবার গেছিলাম তো, 50 টাকা করে নিয়েছিল আমার কাছ থেকে। যমুনা সেতু, যমুনা সেতু, আলহামদুলিল্লাহ। গ্লাসটা না লাগাই, ঠান্ডা লাগে ভালো। তো না 120 কিলো চালাইছে। ও সুন্দর, হেভি সুন্দর রে ভাই। দেখছেন ডান পাশে রেলের জন্য হেভি সুন্দর। যমুনা সেতুটা অনেক বড়।
আমাদের উত্তরবঙ্গে এই যমুনা সেতুটা হওয়ার কারণে অনেক সহজ হয়ে গেছে, যাতায়াত ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে, সহজলভ্য হয়ে গেছে। ভাই কি অবস্থা? ও ও হেভি ভিউ ভাই, হেভি সুন্দর ভিউ। ও মাই গড, হেভি সুন্দর ভিউ ভাই, হেভি সুন্দর ভিউ। ভাই জীবনে টাকা পয়সার পিছনে ছুটে কোনো লাভ নেই ভাই, যদি প্রকৃতির মাঝে নিজেকে একটু একা অনুভব না করাতে পারি ভাই। মাঝে মাঝে এভাবে একটু রাইড করা উচিত, কারণ একটু ঘুরে বেড়ানো দরকার ভাই। পৃথিবীতে জন্মগ্রহণ করেছি একবার, আর কখনো আসতে পারবো না, তাই একটু ঘুরে বেড়ানো দরকার ভাই। হাজার কোটি টাকার ভিউ ভাই, দেখছেন? একা একা রাইড করে কত মজা পাচ্ছি। সঙ্গে আরেকজন থাকলে আরো একটু ভালো হতো। এখন আমি যমুনা সেতু পার হয়েছি, পার হয়ে এখন সিরাজগঞ্জের আগে আমি যাচ্ছি ফ্লাইওভার দিয়ে, সিরাজগঞ্জের দিকে যাচ্ছি। সিরাজগঞ্জের রাস্তাগুলো অনেক সুন্দর করছে, এখন ফ্লাইওভার হয়েছে, রাস্তাঘাট এখন সহজে যাওয়া যায় সব দিকে। এখন আর তেমন কোনো জ্যাম পড়ে না, কিন্তু মাঝে মাঝে ঈদের সময়গুলো তো অনেক পরিমাণে জ্যাম পড়ে, 8-10 কিলো একদম টানা জ্যামের ভিতরে পড়ে থাকতে হয় ঈদের সময়গুলো তো, কারণ লোকজন যানবাহন অনেক বেড়ে যায়, কারণ সবাই তাদের প্রিয় মানুষদের সাথে বাড়িতে একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য ঢাকা থেকে বাড়িতে এত কষ্ট করে যায়, তার একটি কারণে হলো তাদের পরিবারের সাথে একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য। সিরাজগঞ্জ পার হয়ে এখন আমি যাচ্ছি বগুড়ার দিকে। বগুড়া থেকে দেখি বাইপাস মেরে যাওয়া যায় নাকি পলাশবাড়ির দিকে। বেশিক্ষণ লাগবে না, আর চালিয়েছি 185 কিলো, 185 কিলো আসলাম। চলেন যাওয়া যাক গাইবান্ধার দিকে। এখন আমি আছি বগুড়া রুল ডিপার্টমেন্ট এরিয়ার ভিতরে। ভাই সব থেকে সুন্দর লাগলো বগুড়ার এই রাস্তার এই পাশে তাল গাছগুলো দেখে ভাই, অনেক সুন্দর লাগতেছিল। কেউ যদি এখানে আসেন, এখানে ছবি তুলতে পারবে, অনেক সুন্দর একটা ভিউ এই দিক দিয়ে। এখন আমি বগুড়া শহর পার হয়ে বগুড়ার ভেতর দিয়ে বাইপাস দিয়ে যাচ্ছি পলাশবাড়ির দিকে। আমার ভুল হয়েছে, কারণ বাইপাস দিয়ে না গিয়ে হাইওয়ে রোড দিয়ে গেলে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারতাম। ভুলে আমি এদিক দিয়ে চলে আসছি, ভাবছিলাম যে এদিক দিয়ে একটু তাড়াতাড়ি হবে মনে হয়, এই জন্য আমি এদিক দিয়ে চলে আসলাম গুগল ম্যাপ না দেখেই। এসে এখন বগুড়া শহরে, বগুড়া বাইপাস দিয়ে ঢুকছিলাম ভুলে, বাইপাস দিয়ে ঢুকে তো অনেকখানি ঘোরা লাগলো, তাছাড়া মেন রোড দিয়ে আসতে পারতাম আমি। বগুড়া বাইপাস ভেতরে এত জ্যাম। এখন আমি আছি বগুড়া শহরের ভেতরে, বাইপাস দিয়ে ঢুকে একটু ঝামেলা হয়ে গেছিলো, ওই দিক দিয়ে মনে হয় অনেকখানি ঘোরা লাগছে। এখন আমি বগুড়া শহরের ভেতরে আছি, বগুড়া চারমাথার ওই দিক দিয়ে আমি সোজা পলাশবাড়ির দিকে রওনা দিয়ে দেবো। গোবিন্দগঞ্জ পার হয়ে পলাশবাড়ির দিকে চলে যাব। চলেন যাওয়া যাক। বগুড়া চারমাথা হয়ে বাম দিক দিয়ে আমি এখন চলে আসলাম গোবিন্দগঞ্জের দিকে। এখন আমি যাচ্ছি গোবিন্দগঞ্জ পার হয়ে, এখন যাচ্ছি আমি পলাশবাড়ির দিকে। পলাশবাড়িতে যাওয়ার আগে একটু রেস্ট নিছিলাম। এই দেখেন ভাই, 250 কিলো রাইড করার পরে আমার অবস্থাটা দেখছেন, গেঞ্জির অবস্থা, চেহারার অবস্থা ভাই কি আর বলবো। আমি এখন গোবিন্দগঞ্জ পার হয়ে পলাশবাড়ির দিকে যাচ্ছি। পলাশবাড়ির এদিকে রাস্তাগুলো অনেক সুন্দর করছে, রাস্তাগুলো কয়েক বছরে মনে করেন যে অনেক ভালো করছে, 2 লেন থেকে 4 লেন করছে, যার কারণে যাতায়াত ব্যবস্থা অনেক সুবিধা হয়ে গেছে। একাকিত্ব রাইড করতে একটু, কারণ স্পিডিং করাই লাগে ভাই, কারণ একা একা ভাল লাগে না, একঘেয়েমি লাগে, একটু টানাটানি না করলে ভাল লাগে না। একা একা আস্তে 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 মন চায় না, 2 জন হলে তাও ভাল লাগে। আলহামদুলিল্লাহ পলাশবাড়ি চলে এসেছি, এখন গাইবান্ধার দিকে যাবো। উপরে ফ্লাইওভারটা রংপুরের দিকে যাচ্ছে, নিচ দিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ টানা 5 ঘন্টা রাইড করার পর আমি অবশেষে সহি সালামতে আল্লাহর রহমতে পলাশবাড়িতে পৌঁছাতে পেরেছি। সকাল 6টার পরে আমি রওনা দিয়েছিলাম, এখন বাজে 12:30। এই টাইমে আমি এখন পৌঁছে গেছি, প্রায় 12:30 বাজে এখন আমি পলাশবাড়িতে পৌঁছে গেলাম।
চলেন যাওয়া যাক। আমরা এখন যাবো এই ডান দিক দিয়ে, সোজা যায় হচ্ছে রংপুরের দিকে। দিক দিয়ে সোজায় চলে যাই। ভাই নিজের এলাকায় আলাদা একটা শান্তি লাগে, নিজের এলাকার আগেই অনেক শান্তি লাগা শুরু করছে। এখন আমি নিজের এলাকার দিকে যাচ্ছি, গাইবান্ধার দিকে। নিজের এলাকায় এসে যা শান্তি ভাই, যা বলে বোঝানোর মতো না। অনেক কষ্টের পরে আল্লাহর রহমতে আমি পৌঁছে গেছি। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন। লাভ ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।